জামাতের নেতাকে যে কৌশলে সেভ করার বিষয়টি, ওই বিষয়টি বা ওই প্রসঙ্গই যদি আমি আবারও আপনার কাছে আনি, যে মির্জা ফখরুল আক্তারদের হেনস্থার শিকার হতে দেখেও যে জামাতের নেতাকর্মীরা দাঁড়াননি কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নির্বৃত্ত করার চেষ্টা করেননি, এই নির্বিকার থাকার যে বিষয়টি, এর পেছনে কি আপনি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কিনা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আরো কিছু দোয়া পাবেন এবারে। না না, আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আপনাকে আমি একটু পাল্টা প্রশ্ন করি, কারণ আমি নিচে কমেন্টগুলো দেখছি শোয়ের, সেখানে অনেকেই প্রশ্ন করছেন যে রুমিন ফারহানা কেন বলছে না যে জামাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আক্তারকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে। সো আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যে জামাত নির্বিকার ছিল, এই ব্যাপারে আমি তো ওয়াশিংটনে ছিলাম না, এটা আমি আপনাদের গণমাধ্যমে বরাত দিয়ে বললাম তারা করেনি। আপনি কতটুকু শিওর যে জামাত সেখানে নির্বিকার ছিল? কারণ তাদের নেতাকর্মীরাই তাকে পিছন দিয়ে গাড়ি বহরে করে মানে কৌশলে সেভ করে নিয়ে গেছে, এটা জনসম্মুখে এসেছে, এই জন্যই বিষয়টি নিয়ে আসলে গণমাধ্যম নিশ্চিত। তার মানে গণমাধ্যম নিশ্চিত যে জামাতের নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির জনাব আক্তারকে হামলার আক্রান্ত হওয়া দেখা সত্ত্বেও তারা নির্বিকার ছিল, এটা গণমাধ্যমের খবর, তাই তো? কারণ ওনারা এখনই কুৎসিত ভাষা শুরু করবে, সো সেজন্য আমি আপনার কাছ থেকে আবারও শিওর হচ্ছি এটা গণমাধ্যমের খবর, তাই না? ওকে, এখন আপনি আমাকে বলেন তো 2024 সালের নভেম্বরে, আমি যদি ভুল না করি সেপ্টেম্বর বা নভেম্বরে, জামাতের নায়েবে আমির বা আমির, তাই না, দুটো তো আবার আলাদা, আমির সাহেব বোধহয় বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া হোক, তাই না? এবং তিনি ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ার কথাও বলেছিলেন, তাই না? ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় রকম গুঞ্জন আছে আওয়ামী লীগের সমস্ত ভোট জামাতে গেছে। সুতরাং আপনি যদি এই সকল অঙ্ক মেলান, আমিরের বক্তব্য আওয়ামী লীগকে ক্ষমা করা হোক যখন আমাদের ক্ষত একেবারে দগদগে সেই সময়, দুই হলো ডাকসু এবং জাকসুর ভোট নির্বাচন, তারপরে আপনি দেখেন গত 15 বছর কি সুন্দর আওয়ামী লীগের ভেতরে জামাত মিশে থাকা, তাই না? তার মানে কোথাও না কোথাও তাদের খুব ভালো একটা সিমিলারিটি না থাকলে মিশে থাকলো কি করে বলেন তো? আপনি আর আমি যদি উত্তর মেরু আর দক্ষিণ মেরু হই, আমরা কিন্তু একসাথে বাস করতে পারবো না। বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার। সো নিশ্চয় জামাত এবং আওয়ামী লীগের কোনো একটা জায়গায় ভয়ানক রকম মিল আছে, সেটা অসভ্য হতে পারার মধ্যে হতে পারে, সেটা তাদের পলিটিক্সের জন্য যে কোনো জায়গায় নেমে যেতে পারার ক্ষমতা হতে পারে, সেটা তাদের ক্ষমতায় যাওয়ার জন্যে কিংবা মানে নিজের দলের একটা অস্তিত্ব রাখবার জন্যে যে কারোর সাথে যে কোনো সময় হাত মেলানো হতে পারে। ফর এক্সাম্পল 86 নির্বাচন আপনি যদি চিন্তা করে দেখেন, শেখ হাসিনা বলেছিল, আমি বিশেষ করে 86 নির্বাচন নিয়ে আমরা বিরতি না, 86 নির্বাচন একটা লাইন শুধু বলি, মানে মোনাফেক যে দুটো দলই তার একটা উদাহরণ, যে এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান, পরদিন দেখা গেল নৌকা নিয়ে শেখ হাসিনা রেডি এরশাদের অধীনে নির্বাচনে, সো জাতীয় বেঈমান পুরো জাতি দেখলো। জামাতও খুব আলাদা কিছু না। যেতে চাই নাজমুল হক প্রধান, আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। নিউ ইয়র্কের এই যে ঘটনা, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সবাই আসলে একে অপরকে দোষারোপ করছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে। আপনাদের অবস্থান এখন কি কোনো সুযোগ তৈরি করছে জনগণের কাছে বিকল্প কোনো বার্তা পৌঁছানোর, কি মনে করছেন আপনি? একটা বিষয় তো খুব পরিষ্কার বার্তা এই জায়গায়, জামাত তো আন্দোলন বিজয়ের পরে জামাতে একটা সাকসেসফুল বার্তা দিতে পারছে, যে পাওয়ারটাকে অ্যাসিউম করে দিতে পারছে। কী দিতে পারছে? একটা প্রতিবেশী ভারত সম্পর্কে এমন কিছু করব না আমরা যাতে ভারত অসন্তুষ্ট হয়, নাম্বার 1। দ্বিতীয় কথা যেটা বলছে আমির সাহেব জামাতে, সেটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম ন্যাচারালি, তাইলে আওয়ামী লীগের সঙ্গে জামাতের এই মুহূর্তে আর কোনো শত্রুতা নেই। এবং নিউ ইয়র্কের যে ঘটনাটা আপনি দেখবেন, তাই না, জামাতের সঙ্গে আওয়ামী লীগের মিনিমাম কোনো বোঝাপড়ার মধ্য দিয়ে ঘটনাটা ঘটেছে, এটা পরিষ্কার। জামাতের সঙ্গে আওয়ামী লীগের কোনো শব্দটিও হয় নাই, এটা স্লোগানও হয় নাই। হয়েছে কাকে নিয়ে স্লোগান হয়েছে এদিকে খুব খারাপ ভাষায়। তাহলে এখানে খুব পরিষ্কার, এখানটায় বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ঘটনাক্রমে জামাত ইজ ইন অ্যাডভান্টেজিয়াস পজিশন এই ক্ষেত্রে। এবং যার কারণে হয়তো অনেকে বলতে পারে যে জামাতের এতগুলো লোক আসলো চলে গেল, ফখরুল সাহেব আসলো না কেন, ইত্যাদি বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি এই ঘটনায় কেন্দ্র, সেটা হচ্ছে যে বাংলাদেশের মেসেজটাও কিন্তু একটা মেসেজ আসলো এখানটা রাজনীতিতে,
ধরেন আওয়ামী লীগ ইদানিং কিছু কিছু মিছিল করতেছে মানে আমার যে জায়গাটায় সংখ্যাটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিটা সন্ত্রাসের কবলে কিন্তু ছিল, আন্ডারগ্রাউন্ড রাজনীতির। আমরাও এক সময় যখন ওপেন রাজনীতি করতে পারি না 74-75 সালে, তাই না, তখন আমরা কিন্তু গোপন ঝটিকা মিছিল করতাম করতে করতে এক পর্যায়ে কিন্তু আমরা অন্য জিনিস হাতে নিয়ে ফেলছি। জনগণ যে রাজনৈতিক অস্ত্র, জনগণ যে রাজনীতির অস্ত্র, সেই অস্ত্রটা ভুলে গিয়ে আমরা অস্ত্রই নিয়েছিলাম হাতে, এবং এই ধরনের ঘটনা কিন্তু এই ঘটনাগুলি ঘটে। আমি জানি না বাংলাদেশের রাজনীতিটা এই যে অস্থির অবস্থার সামনে কোন জায়গায় যাচ্ছে, সেই জায়গাটায় এখনও একটা ইনক্লুসিভ রাজনীতির চেষ্টা কীভাবে করা যায়। হ্যাঁ, মঞ্জু ভাই বলছেন যে এখানটা আওয়ামী লীগের আচরণের কারণে আমরা একটা যে কীভাবে সবাই মিলে রাজনীতি করবো, ইনক্লুসিভ কীভাবে হবে, তাই না, সে নিয়ে চিন্তা করতেই আবার আওয়ামী লীগের কোনটা ঘটনা। কিন্তু তারপরেও আমি বলবো আসলে এই দেশটাতে আমাদের ভাববার সময় এসছে এখন। অনেকদিন পর কিছু মাঝখানটা জাতীয় পার্টির উপর, অফিসের উপর এই ঘটনা, তাই না, তারপরে আমাদের দেশের এই অস্থিরতা, সামনে নির্বাচন, সামগ্রিক বিষয় মিলে আমরা কীভাবে একটা ভালো নির্বাচন করতে পারি। যদি নির্বাচনটা ওই রকমই হয়ে যায়, একপাক্ষিক, একতরফা, তাই না, তাহলে যেগুলো সেই কদু হয়ে যাবে। জি, আমরা আসলে সেটাই চাই যে একতরফা যেন না হয়, জনগণের আসলে একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, সেই প্রত্যাশা আমাদের আছে। এবারে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। নিউ ইয়র্কের মতো আন্তর্জাতিক মঞ্চে এই ধরনের সংঘাত এবং দলীয় স্লোগান যেহেতু ফিরে এলো, তাহলে আপনার কি মনে হয় এটি প্রমাণ করছে যে সংস্কৃতি বদলানোর দাবি বাস্তবায়ন কঠিন, নাকি বিরোধীদের নিজেদের মধ্যেই সেই অভাব রয়েছে? কি মনে করছেন? না, সংস্কৃতি পরিবর্তনটা একটু কঠিন, এটা কোনো সন্দেহ নাই। দেখেন, এই দুটো আলোচনা যেটা করছিলেন, রবিন বললেন, প্রধান ভাই বললেন, আমরা কয়েকটা ফুটেজ যদি আমরা দেখি, আমরা দেখলাম যে প্রথম একটা ফুটেজ দেখা যাচ্ছে এরকম যে যখন ওনারা বেরোচ্ছেন একটা গেট দিয়ে, তখন সেখানে জামাতের লোকেরা স্লোগান দিচ্ছিল তাহের ভাই বলে বলে। প্রথমে দেখা গেলো যে মির্জা ফখরুল সাহেব এবং আক্তাররা বেরিয়ে আসলেন, বাংলাদেশের প্রোটোকলের লোকেরা ওনাদেরকে ডান দিকে নিয়ে যেতে চাইলেন। মির্জা ফখরুল সাহেব প্রথমে যেতে চাচ্ছিলেন না, বা এরকম একটা ছবি আছে, পরে ওনারা মির্জা ফখরুল সাহেবকে ওইদিকে নিয়ে গেলেন, জামাতের লোকেরা পেছনে থাকলেন। মির্জা ফখরুল সাহেব এবং আক্তাররা যখন ডান দিকে বেরোলেন, তখনই ওই প্রতিবাদকারীদের মুখে পড়লেন, মানে আওয়ামী লীগের লোকদের। জামাতের লোকেরা কিন্তু আর ডান দিকে গেলেন না, তারা কিছুক্ষণ অপেক্ষা করলেন, পরে তারা সোজা পথ দিয়ে বের হলেন। এখন আপনি এটাকে নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। আপনি যদি বলেন জামাত কৌশলী, অবশ্যই তারা তাদের রাজনৈতিকভাবে কৌশলী হবে না, তাদের কৌশলী হওয়া কি দোষ? আমি যদি ধরি আর কি, তাই তারা কৌশলভাবে দেখছেন যে প্রথম দিকের লোকেরা যেহেতু বাধার মুখে পড়েছেন, আমরা আমাদের বেটার জায়গায় যাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাত কিন্তু এই ঘটনায় কিন্তু জামাতকে খুব মানে আপনি শক্তিশালী আকারে দেখা যাচ্ছে যে তারা খুব তাদের নেতাকে জন্য হাতে হাত ধরে এক ধরনের ইয়া দিচ্ছে। এবং জামাত থেকে কিছু লোক আবার দেখা গেলো মির্জা ফখরুল সাহেবের ওখানে গিয়েও, মির্জা ফখরুল সাহেবের ওখানেও তারা একটা ক্রেডিট নিয়েছে। একজন দেখলাম লাইভে দেখাচ্ছে যে উনি প্রতিবাদ করছেন, হ্যাঁ, তো সেটা নিয়ে আবার অনেকে দাবি করছে যে জামাতই মির্জা ফখরুল সাহেবের সামনে পাশে ছিল, বিএনপির লোকেরা ছিল না। আমি কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে আসলে বিএনপির লোকেরা তো এরকম হওয়ার কথা না, কি হয়েছিল। শুনেছি যে বিএনপির লোকেরা অন্য জায়গায় অপেক্ষা করছিল এবং তাদের কাছে ইনফরমেশনটা ছিল না যে মির্জা ফখরুল সাহেব এই গেট দিয়ে বের হবে। এখন কথা হচ্ছে, এটাকে যদি আপনি সরল দৃষ্টিতে দেখেন, তাহলে দেখবেন যে জামাতের লোকেরা তাদের নেতাকেই তো সেভ করবে, এটাই তো স্বাভাবিক। সেখানে মির্জা ফখরুল সাহেবকে সেভ করবে। মুজিবুর রহমান মঞ্জু, আমরা এই বিষয়টি তো বেশ পরিষ্কার হলাম। আমরা এবারে যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে। আপনি যে প্রশ্নটা করেছেন, কি যেন একটা বললেন, সেটার উত্তরটা দেওয়া হয় নাই। আমাদের একটু সময় স্বল্পতা আছে, সেজন্য কিন্তু আমাদের দর্শক নিশ্চয়ই বুঝেছে আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে যেতে নিশ্চয়ই আপনি জানেন মির্জা ফখরুলের সাক্ষাৎকার ঘিরে একটি বিভ্রান্তিকর একটি সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যমে এসেছে, এবং সেই বিষয়ে আপনাদের মিডিয়া সেলের যে সদস্য শাহরুল কবির অনুরোধ করেছেন এরকম সংবাদ যেন প্রচার না করা হয়, কারণ তিনি বিএনপি মহাসচিবকে জিজ্ঞেস করেছেন এরকম সাক্ষাৎকার তিনি দেন। এই বিষয়টি নিয়ে ছোট্ট করে আমাদেরকে যদি একটু জানাতেন আপনার সাক্ষাৎকারটা। যদি আপনি পুরোটা পড়েন, আপনি দেখবেন যে এটা একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং পোড়খাওয়া রাজনীতিবিদ, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সাথে না এই সাক্ষাৎকারটা সেভাবে হয়তো ম্যাচ করে না। সো আপনি যদি ইফ ইউ গো থ্রু দ্য ইন্টারভিউ, আমার কাছে মনে হয়েছে যে যেই দাবি করা হয়েছে বিএনপির তরফ থেকে, এই সাক্ষাৎকারটা আসলে হয়নি। দেখুন, বিএনপির অফিসে যে কোনো সাংবাদিক আসতে পারেন, যে কেউ বিএনপির মহাসচিবের সঙ্গে ছবি তুলতে পারেন, সবার পরিচয় জেনে যে আমরা ছবি তুলি তাও কিন্তু না। সো এগুলো নিয়ে আসলে বিভ্রান্তি ছড়ানোটা দুঃখজনক, বিশেষ করে সামনে একটি নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে নানান রকম গুজব, নানান রকম প্রোপাগান্ডা প্রতিদিন বাংলাদেশে তৈরি হচ্ছে। সো এখন মহাসচিব, বিএনপির মহাসচিবের মতন একজন মানুষকে ঘিরে এই ধরনের প্রোপাগান্ডা দুঃখজনক।
বিভ্রান্তিকর বিষয়টি। আপনাদের তিনজনকেই ধন্যবাদ।